সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা ডব্লিউবিপি এসআই মেন্সের পরীক্ষা দেবেন, সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা 3 তারিখে ফেব্রুয়ারি, আপনারা সবাই জানেন। তো সেখানে ম্যাথস একটা ডেসক্রিপটিভ পার্টে আপনাদের থাকবে। তো আপনারা অনেকেই চিন্তায় আছেন যে স্যার ম্যাথস ডেসক্রিপটিভ পেপার থাকবে, এখানে অনেক সমস্যা, অনেক চিন্তা। দেখুন বন্ধুরা, আমি মানছি ম্যাথস ডেসক্রিপটিভ থাকবে, কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হবে না। অর্থাৎ আপনি আগেও ম্যাথস করেছেন, সেটা আপনি করেছেন এমসিকিউ, হ্যাঁ, সেখানে আপনি স্টেপ জাম্প করেছেন, সেখানে হয়তো আপনার কাছে অনেক ট্রিক ছিল, ফর্মুলা ছিল, যেগুলো আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করেছেন। তো সেইগুলো ছাড়াও সবারই ম্যাথসে একটা বেসিক আইডিয়া থাকে, সেটা ছাড়া আপনার কাছে যতই ট্রিক্স থাকুক, যতই টেকনিক থাকুক, আপনি কিন্তু ম্যাথস করতে পারবেন না। তো সেরকমই আমি একটা ওভারভিউ আজকে দেবো, যাতে করে আপনার মধ্যে থেকে এরকম চিন্তা দূর হয়ে যায় যে ম্যাথস কিছু করতে পারবো না, বা ম্যাথস থেকে যে মার্কসটা আসবে সেই মার্কসে আমার প্রবলেম হবে, সেরকম কিছুই নয় বন্ধুরা। তো আমি প্রথম আপনাকে দেখাবার চেষ্টা করব যে কোন কোন টপিকগুলো বা কোন কোন চ্যাপ্টারগুলো আপনি ভালো করে একটু দেখবেন, ঠিক আছে? দেখুন বন্ধুরা, এই চ্যাপ্টারটা প্রফিট অ্যান্ড লস, এই চ্যাপ্টারটা তো আপনি খুব ভালো করে দেখবেন। তার কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এখান থেকে আপনার একটা বা দুটো কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? এরপরে কিন্তু আপনি এই চ্যাপ্টারটা দেখবেন বন্ধুরা, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক, এই চ্যাপ্টারটা আপনি দেখবেন। এরপরে আপনি এসআইসিআই, এসআইসিআই এই চ্যাপ্টারটা দেখবেন। আর 4 নাম্বার রেশিও প্রপোর্শন দেখবেন, রেশিও প্রপোর্শন, রেশিও। আর 5 নাম্বার টাইম স্পিড ডিস্টেন্স। দেখুন বন্ধুরা, আমি অ্যারিথমেটিক পোর্শনটা ডিসকাশন করছি, যে অ্যারিথমেটিক পোর্শনে মোটামুটি এই জিনিসগুলো যদি আপনি দেখেন, তো আপনি বলবেন স্যার নাম্বার সিস্টেম কি করতে হবে না? দেখুন বন্ধুরা, নাম্বার সিস্টেম করতে হবে না সেরকম আমি বলবো না, বাট নাম্বার সিস্টেমের যে পোর্শনগুলো, যদি নাম্বার সিস্টেম থেকে কোনো কোশ্চেন আসে বন্ধুরা, সেটা মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে হয় এলসিএম বা এইচসিএফ এই পোর্শনটা থেকে আসতে পারে। আর সেখানে বন্ধুরা কোনো ট্রিক্সে, কোনো টেকনিক, কোনো ব্যাপার নেই। আপনারা জানেন একটাই ফর্মুলা আছে, যদি এলসিএম এইচসিএফ থেকে আপনার কোশ্চেন আসে যে এলসিএম ইন্টু এইচসিএফ সমান সংখ্যা দুটোর গুণফল। তো এই ফর্মুলাটা কোনো ট্রিক্স বা টেকনিক নয় বন্ধুরা, আপনারা জানেন ক্লাস 10এও যখন আপনারা অঙ্ক করেছিলেন, তখন কিন্তু এই ফর্মুলাটাই আপনারা ইউজ করেছিলেন, যে এলসিএম ইন্টু এইচসিএফ সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তো এই ফর্মুলাটার উপর বেস করে কিন্তু আপনারা কোশ্চেন করবেন। আর বন্ধুরা, এখানে আপনাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি, আপনারা যখন কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছেন, যেখানে এমসিকিউ বেশি, সেখানে আপনি স্টেপ জাম্প করেছেন, কিন্তু এখানে আপনি কোনোভাবে স্টেপ জাম্প করবেন না। হ্যাঁ, স্টেপ জাম্প বলতে কি, আপনি কাটাকাটি এই ব্যাপারগুলো হয়তো 1 লাইন 2 লাইন স্টেপ জাম্প করে গেলেন, কিন্তু একদম যেন স্টেপ জাম্প করে যাবেন না, যে এমন স্টেপ জাম্প করলেন যেন যে খাতা দেখবে তার পক্ষে বোঝা অসুবিধা হয়ে যাবে যে আপনি কিভাবে স্টেপ জাম্প করেছেন। তো সেক্ষেত্রে অনেক সময় স্টেপ মার্কস থাকে, আপনার মার্কস কিন্তু কেটে নেওয়া হতে পারে, ঠিক আছে? তো এই ব্যাপারটা কিন্তু আপনি খেয়াল রাখবেন বন্ধুরা। আর আপনারা সর্বদা বেসিক জিনিসটাকে আপনারা ক্লিয়ার করুন, অর্থাৎ প্রফিট অ্যান্ড লস বা টাইম অ্যান্ড ওয়ার্ক বা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও, টিএসডি অর্থাৎ টাইম স্পিড ডিস্টেন্স। তো এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলোর কিছু বেসিক কনসেপ্ট আছে বন্ধুরা। সেই বেসিক কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার থাকে, তো আপনি করতে পারবেন, কারণ আপনাকে সেখানে এমন কোনো কঠিন কোশ্চেন দেওয়া থাকবে না, বা এমন কোনো কঠিন কনসেপ্টের উপর আপনাকে কোশ্চেন দেবে না যাতে করে আপনার খুব বেশি প্রবলেম হবে, যদি আপনার, বারবার বলছি, যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে, ঠিক আছে? তো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি যাতে করে আপনি বুঝতে পারেন যে আমি কোন ধরনের বেসিকের কথা বলছি, বা যাতে আপনার মন থেকে ভীতিটা সম্পূর্ণভাবে দূর হয়ে যায় এবং আপনি নিজেকে কনফিডেন্ট ফিল করাতে পারেন, ঠিক আছে? দেখুন, যদি ধরুন আপনাকে একটা কোশ্চেন দেয় যে প্রফিট অ্যান্ড লস, মানে আমি আপনাকে জাস্ট অ্যাপ্রোচটা দেখাচ্ছি যে আপনার পরীক্ষায় অ্যাপ্রোচ কীরকম হবে। তার কারণ আমরা সাধারণত এমসিকিউ ভিত্তিক পরীক্ষাগুলো দিয়ে থাকি, তো সেই পরীক্ষায় আমাদের কাছে প্রসিডিওর কোনো ম্যাটার করে না, অ্যাপ্রোচ কোনো ম্যাটার করে না, কি লিখতে হবে কোনো ম্যাটার করে না, শুধু অ্যান্সারটা এলি হলো। কিন্তু ডেসক্রিপটিভ পেপারে কিন্তু এটা ম্যাটার করে, অর্থাৎ আপনি কি অ্যাপ্রোচে করছেন, কি লেখাটা লেখার দরকার ছিল আপনি লিখলেন না, তো সেগুলো কিন্তু ম্যাটার করে, নাহলে কিন্তু আপনার স্টেপ মার্কিং যেটা থাকে বা কোনো মার্কস কিন্তু আপনার ডিডাক্ট হয়ে যেতে পারে আপনার পুরো অঙ্কের মার্কস থেকে। তো সেটা কিন্তু আপনাকে দেখতে হবে বন্ধুরা। তো আমরা দেখব যে সেটা কি আছে। ধরুন আপনাকে একটা সিম্পল, আমি একদম সিম্পল কোশ্চেন নিচ্ছি, শুধু আপনাকে আমি তরিকা দেখানোর চেষ্টা করছি, অ্যাপ্রোচ দেখানোর চেষ্টা করছি। ধরুন আপনাকে একটা সিম্পল কোশ্চেন দিল যে এ এ এ একটি জিনিসকে, এ একটি জিনিস
60% লাভে বি কে বিক্রি করলো, বি কে বিক্রি করলো। যদি জিনিসটির ক্রয় মূল্য 230 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? দেখুন বন্ধুরা, এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক। অর্থাৎ প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করতে গেলে হয়তো এই অঙ্কটা দিয়ে স্টার্ট করা নয়, খুবই সোজা অঙ্ক, আপনারা সবাই জানেন। তো এই অঙ্কটা আপনাকে আমি কিছু শেখাবো না, তখন আপনি জানেন অঙ্কটা কি করতে হবে। আপনারা সবাই জানেন, যারা ভিডিও দেখবেন তারা সবাই জানেন। কিন্তু আমি আপনাকে যেটা শেখাতে চাইছি এখানে, সেটা হচ্ছে অ্যাপ্রোচ। কারণ আপনাদের মনে অনেক প্রকারের কনফিউশন তৈরি হবে যে স্যার করবোটা কিভাবে অঙ্ক ডেসক্রিপটিভ পেপারে। তো আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন যে ডেসক্রিপটিভ পেপারে কিভাবে করতে হবে। তো সেই কারণে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের মার্কস কিন্তু ভালো আসবে। ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, এখানে আপনারা দু প্রকারের করতে পারেন। এক, আপনারা চাইলে 100 ধরতে পারেন। প্রথমেই ক্লারিফাই করে দিই, আপনারা চাইলে 100 ধরতে পারেন। আর যদি আপনারা না চান তাহলে আপনারা এক্স ধরতে পারেন, তো আপনার ইচ্ছা। তো আপনারা কেউ কমেন্ট বক্সে বলবেন না স্যার 100 ধরা যাবে না, এক্স ধরা যাবে না, সেরকম কিছু নয়। আপনারা চাইলে 100 ধরতে পারেন। আমি আপনাদেরকে বলছি আপনারা চাইলে 100 ধরতে পারেন, বা আপনি 100 ধরতে পারেন, যার ইচ্ছা যেটা সেটা ধরতে পারেন। ঠিক আছে? তো যারা এক্স ধরবেন বা যারা 100 ধরবেন, তবে আমি বলবো যে এক্স ধরাটাই বেটার। তার কারণ হয়তো কোনো অঙ্কে দেখবেন, এই ধরনের অঙ্কে কোনো অঙ্কে ধরুন 100 ধরে হয়তো অঙ্কটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। যদিও করবে না, যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকে করবে না, তবে আমার রেকমেন্ডেশন আপনি কিন্তু এক্স ধরুন। এটা আমার রেকমেন্ডেশন, কারণ যেহেতু আপনার ডেসক্রিপটিভ পেপার, তো এক্স ধরলে আপনার অঙ্কটা প্রবলেম সলিউশন হয়ে যাবে। তো যদি অঙ্কটা আপনি এক্স ধরেন, তো অঙ্কটা আপনি এক্স্যাক্ট কি লিখবেন সেটা একটা ম্যাটার করে, যে অঙ্কটা এক্স্যাক্ট কি লিখবো। তো আশা করি অঙ্কটা আপনি লিখে নিয়েছেন। আমি যেটা দিয়েছিলাম, দুটো ভ্যালু দিয়েছিলাম, একটা হচ্ছে 60% ভ্যালু, আর এটা দিয়েছিলাম 230 টাকা হচ্ছে সিপি বা ক্রয় মূল্য। আমি চেয়েছিলাম এসপিটা কত, এটা আমি চেয়েছিলাম অঙ্কটার মধ্যে। ঠিক আছে? এটা আমি চেয়েছিলাম। তো আমি যে অঙ্কটা আপনাকে দিলাম সেটা হচ্ছে, আপনাকে আমি সিপি দিলাম, সিপি কত দিলাম 230 টাকা, আর প্রফিট কত দিলাম 60%। আপনার কাছ থেকে জানতে চাইলাম এসপি কত। যদি এমসিকিউ হতো তো আপনি তো তার প্রসিডিওর জানেন যে এমসিকিউ হলে কি করতে হবে, বাট আপনি জেনারেল নিয়মে কি করবেন। ঠিক আছে? তো আপনি জেনারেল নিয়মে যেটা করবেন সেটা হচ্ছে, আপনাকে লিখতে হবে কি না, ধরি জিনিসটির বিক্রয় মূল্য এক্স টাকা। ধরি জিনিসটির বিক্রয় মূল্য এক্স টাকা। ঠিক আছে? আপনাকে এটা লিখতে হবে, ধরি জিনিসটির বিক্রয় মূল্য এক্স টাকা। এবার লিখতে হবে, এখন যদি জিনিসটিকে 60% লাভে বিক্রি করা হয়, আমি একদম এ টু জেড আপনাকে ডিটেলসে লিখে দেখাচ্ছি যাতে করে আপনাদের পুরো অ্যাপ্রোচ ক্লিয়ার হয়ে যায়। এখন যদি জিনিসটিকে 7% লাভে বিক্রি করা হয় তাহলে দিয়ে এরকম একটা কমা দেবেন, দিয়ে লিখবেন যে 100 টাকা দাম হলে 100 টাকার দাম হলে, সরি এটা পাতনটাকে আপনাকে ঘুরিয়ে লিখতে হবে, অর্থাৎ 160 টাকা, মানে 60% যে লাভ তার মিনিংটা আপনি লিখছেন সেটা ঐকিক নিয়মে। 160 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/160 টাকা। আর
এক্স টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100/160 ইন্টু এক্স টাকা। ঠিক আছে, তাহলে আপনার কি দরকার ছিল? আপনার দরকার ছিল যে আপনি কি পেয়ে গেলেন, 100/160 ইন্টু এক্স, 0 0 আপনি ক্যান্সেল করে দিলেন, তাহলে আপনি লিখবেন 10x/16 টাকা। এটা আপনার কি, এটা আপনার হয়ে গেল ক্রয় মূল্য। যদি আপনি বিক্রয় মূল্যকে এক্স ধরেন তাহলে আপনার ক্রয় মূল্য হবে 10x/16। এখন আপনার অঙ্কে দেওয়া আছে যে সিপি অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 230 টাকা। ঠিক আছে, তাহলে এখন যেহেতু সিপি আপনাকে দেওয়া আছে তাহলে আপনি কি লিখবেন, এরপরে আমি মুছে দিচ্ছি এই পোর্শনটা। আপনি কি লিখবেন, আপনি লিখবেন শর্তে, আপনি লিখবেন শর্তে, শর্তে লিখে আপনি লিখবেন যে 10x/16 ইকুয়ালস টু 230 টাকা। ঠিক আছে, তাহলে x সমান কি হবে, তো বুঝতেই পারছেন কোনাকুনি গুণ হবে, 230 ইন্টু 16 ডিভাইড/10, তার মানে 23 ইন্টু 16কে আপনি মাল্টিপ্লাই করে দেবেন। তাহলে 23 ইন্টু 16কে যদি মাল্টিপ্লাই করেন, 16 দিনে 48, 8 হাতে হলো 4, 16 দিনে 32 আর 4 36, 368 টাকা আপনার উত্তর হয়ে যাবে। অর্থাৎ 230 টাকা যদি ক্রয় মূল্য হতো, বিক্রয় মূল্য হচ্ছে 368 টাকা, যদি আমি 60% লাভ রাখি। তো ডেসক্রিপটিভ পেপার বলতে আপনাকে এইভাবে অ্যাপ্রোচ করতে হবে, আপনাকে A to Z লিখে আপনাকে দেখাতে হবে অঙ্কটাই। যতক্ষণ আপনি লিখে না দেখাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অঙ্কটা স্টেপ মার্ক যেটা আছে সেটা কিন্তু বাদ চলে যাবে, পুরো ডিডাক্ট হয়ে যাবে। তো আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন যে ডেসক্রিপটিভ পেপার আপনাকে কি করতে হবে। কিন্তু আপনি বলুন বন্ধুরা, এখানে কনসেপ্টটা কোথায় চেঞ্জ হলো? কনসেপ্টটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আমরা এমসিকিউ সলভ করার সময় যে কনসেপ্টটা এখানে লাগাই সেই কনসেপ্টটা আমরা লাগালাম, শুধুমাত্র আমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এখানে আমাদের অনেক কিছু লিখতে হলো, সেটা আপনি দেখলেন আমি এখানে A to Z লিখে দেখালাম আপনাদেরকে যে কিভাবে লিখতে হবে যদি এই ধরনের কোশ্চেন আসে। এইভাবে যদি 2-3টে 4টে করে অঙ্ক আপনারা প্রত্যেক চ্যাপ্টার থেকে করেন বন্ধুরা, তাহলে আপনাদের সেই লেখার যে কনসেপ্টটা সেটা চলে আসবে যে হ্যাঁ এইভাবে লেখা দরকার। মানে আপনি যা করবেন সেটাকে আপনাকে লিখে দেখাতে হবে, যতক্ষণ না লিখবেন ততক্ষণ পর্যন্ত আপনার মার্কস ডিডাক্ট হয়ে যাবে। এমসিকিউতে লেখার কোনো ব্যাপার ছিল না, কিন্তু ডেসক্রিপটিভ পেপারে কিন্তু আপনাকে লিখতে হবে। তো আশা করি ব্যাপারটা বুঝলেন। আর যদি আপনি টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন করেন বন্ধুরা, এটা তো প্রফিট অ্যান্ড লসের একটা এক্সাম্পল দেখালাম আপনাকে আমি। যদি আপনি টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করেন, আমি সোজা কোশ্চেন নেব, যে কোশ্চেনগুলো ধরুন এ একটা কাজ করছে 30 দিনে, আপনাকে বললো সত্যি আমি ছোট ভ্যালু নিচ্ছি, এত যাব না, 3 দিনে। আর ধরুন বলছে বি একটা কাজ করে 5 দিনে, এ একটা কাজ করছে 3 দিনে আর বি একটা কাজ করে 15 দিনে। ঠিক আছে, বলছে এ এবং বি যদি একত্রিত কাজটা করে তাহলে কতদিন সময় নেবে? এ এবং বি যদি একত্রিত কাজটা করে তাহলে কত দিনের সময় নেবে? তো যদি আমরা এটা এমসিকিউ মেথড করতাম তাহলে বুঝতেই পারছেন এমসিকিউতে আমরা কি করবো, এলসিএম মেথড লাগিয়ে দেবো এবং এলসিএম মেথড লাগিয়ে অঙ্কটা কিন্তু খুবই সোজা হয়ে যাবে। কিন্তু এটা যেহেতু এমসিকিউ এক্সাম নয়, সেহেতু আমি এখানে এলসিএম মেথড লাগাতে পারবো না। আমাকে কি করতে হবে, আমাকে এক ধরতে হবে। কিরকম? আপনাকে আবার লিখতে হবে যে এ, আপনাকে করতে হবে এ, দেখুন যে আপনি 1/3 কনসেপ্টটা যেটা পড়েছিলেন, অর্থাৎ এর এফিসিয়েন্সি, একদিনে কাজ করার ক্ষমতা। ঠিক আছে, অর্থাৎ এ 3 দিনে, এবার লিখতে হবে আপনাকে এ 3 দিনে একটি কাজ সম্পন্ন করে। অতএব, যেমন আপনি অতএব দিতেন, অতএব এ একদিনে কাজটির 1/3 অংশ সম্পন্ন করে। কারণ আপনারা জানেন যে 1/3 দিনে যেটা করবে, অর্থাৎ একদিনে যে কাজটা করবে সেটা কিন্তু তার এফিসিয়েন্সি। তাহলে এ 3 দিনে যে কাজটা করবে, যদি সে একদিনে কাজটা যত অংশ করবে সেটা হচ্ছে তার এফিসিয়েন্সি। এটা একদিনে কাজ করা এফিসিয়েন্সি যে কোনো পার্সনের ক্ষেত্রে। ঠিক আছে, সেম ভাবে লিখতে হবে আপনাকে বি 5 দিনে
একটি কাজ সম্পন্ন করে ফুল স্টপ। অতএব বি একদিনে কাজটির 1/5 অংশ সম্পন্ন করে। লেখাটা খুবই খারাপ হচ্ছে বন্ধুরা, কিন্তু আপনারা বুঝে নেবেন, কারণ আমি মুখে সম্পূর্ণ বলে দিচ্ছি। এ 3 দিনে একটি কাজ সম্পন্ন করে, অতএব এ একদিনে কাজটির 1/3 অংশ সম্পন্ন করে, মানে এটাই তার এফিসিয়েন্সি, কার্যক্ষমতা। বি 5 দিনে একটি কাজ সম্পন্ন করে, অতএব বি একদিনে কাজটির 1/5 অংশ সম্পন্ন করে। এবার লাস্টে লিখতে হবে অতএব এ ও বি যদি একত্রে কাজটি করে। দেখুন বন্ধুরা, ল্যাঙ্গুয়েজের উপর খুব কিন্তু আপনাকে ম্যাটার করতে হবে, অর্থাৎ আপনার কিন্তু ধ্যান দিতে হবে, নাহলে কিন্তু আপনার যদি ল্যাঙ্গুয়েজ ভুল হয়ে যায় তো পুরো ব্যাপারটা কিন্তু ভুলে গেল। এখানে কিন্তু আপনি লিখবেন যে এ ও বি যদি একত্রে কাজটি করে, তাহলে আপনাকে লিখতে হবে একদিনে করে, কারণ আপনি কি করবেন, এফিসিয়েন্সি অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এ ও বি যদি কাজটি করে তাহলে একদিনে করে 1/5 প্লাস 1/3, মানে 15 আপনার এলসিএম হবে। তা 5 3 15 আর 3 5 15, 5 আর 3 8, ঠিক আছে? তাহলে 8/15। অতএব লিখতে হবে আপনাকে এ ও বি একত্রে কাজটি করলে মোট সময় লাগবে দিয়ে আপনাকে এই যে ভগ্নাংশটা থাকবে সেটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ 15/8 দিয়ে আপনি ফ্র্যাকশন ভাঙতে পারেন আপনার ইচ্ছা, না ভাঙতে পারেন আপনার ইচ্ছা, বা পূর্ণে রাখতে পারেন 1/7/8 দিনে। তো এই যে পুরো ব্যাপারটা আপনাকে সেটা লিখে করে দেখাতে হবে, আপনি যদি না লেখেন তাহলে কিন্তু হবে না। আরেকবার বলে দিচ্ছি, এ 3 দিনে একটি কাজ করে যদি টাইম এন্ড ওয়ার্কের যে কোনো অঙ্ক আসে, আপনার অ্যাপ্রোচ কিন্তু এরকম ভাবে লেখার হবে, না লিখলে এরকম ভাবে যদি না লেখেন তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না। তাহলে এ 3 দিনে একটি কাজ সম্পন্ন করে, তাহলে এ একদিনে কাজটির 1/3 অংশ সম্পন্ন করে। এ 5 দিনে একটি কাজ, বি 5 দিনে একটি কাজ করে, তাহলে বি একদিনে কাজটির 1/5 অংশ করে। এ ও বি যদি একত্রে কাজটি করে তাহলে তারা একদিনে কত করবে, 1/5 প্লাস 1/3, মানে হচ্ছে 8/15। তাহলে এ ও বি যদি একত্রে কাজটা করে তাহলে মোট সময় লাগবে এই ভগ্নাংশটার উল্টো, অর্থাৎ 15/8 সমান হচ্ছে 1/7/8 দিনে। আশা করি পুরো কনসেপ্টটা আপনার ক্লিয়ার হলো। যদি আপনার টাইম এন্ড ওয়ার্ক থেকে কোনো কোশ্চেন দেয় তো আপনার অ্যাপ্রোচ কি হবে, লেখার অ্যাপ্রোচ কি হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা যদি পারেন তো 9-10 এর কোনো বই এই 3-4 দিনকার জন্য একটু জোগাড় করুন এবং সেখানে আপনারা একবার নজর দিন, তো আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সেখানে করা আছে। তো আপনাকে সেই অ্যাপ্রোচটা ফলো করতে হবে। আপনারা চাইলে একটু 9-10 এর বইটা জোগাড় করে সেখানে একটু দেখুন। আর এই ভিডিও দেখার পর আশা করি আপনার মনে অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হলো। আর আপনারা কি করবেন, যদি আপনাদের মধ্যে কোনো ডাউট থাকে, কনফিউশন থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট পড়ার এবং উত্তর দেওয়ার। যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক করুন, আর যদি চ্যানেলে আপনি নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুলভ্রান্তি থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।